ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এইমাত্র মৃত্যু হয়েছে উসমান হাদের, এই নিয়ে বেশ তোলপাড়। হাদি ভাইয়ের গুলিটা লাগছে কানের এই বরাবরে, তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়। এদিকে আজ গুলিবিদ্ধ হওয়া উসমান হাদি মৃত্যুবরণ করেন। এই নিয়ে সারা দেশে কঠিন পরিস্থিতি, মূল অপরাধীদের মুখোশ উন্মোচন হয়েছে। হিরণ খান তিনি আছেন ঘটনাস্থলে, আমরা তার কাছে জানতে চাইবো আসলে কিভাবে হয়েছে, প্রত্যক্ষদর্শী কারোর সাথে কথা হয়েছে কিনা, অথবা প্রশাসন আসলে আইন শৃঙ্খলা বাহিনী কি বলেছেন এই ঘটনার ব্যাপারে। তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ঢাকা ৮ আসনের ওসমান হাদি তিনি মনোনয়ন পেয়েছেন এবং তিনি আসলে এই জায়গাটিতে জুমার নামাজ পড়ে তারপরে কিন্তু তিনি বের হন এবং এই যে জুমার নামাজের পরে যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করছিলেন তাদের সাথে তিনি কথা বলছিলেন এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ঘোষিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, কিন্তু সেই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলির ঘটনা ঘটে। দর্শক, ইতিহাসের স্মরণকালের প্রশ্নহীনতা। প্রত্যেকটা বিল্ডিং এ সিসি ক্যামেরা ছিল, ওইখানে প্রত্যেকটা বিল্ডিং এ সিসি ক্যামেরা আসে এবং থাকে। আমরা ওইখান থেকে ফুটেজ নেওয়া ট্রাই করব এবং যারা করেছে তাদেরও ছবি আছে আমাদের কাছে। আপাতত শুধু এতটুকু বলতে চাই যে ভাইয়ের জন্য নেতাকর্মী না, ওনার সমর্থক দুজন ছিল, যে মোটরসাইকেল থেকে করা হয়েছে এবং দুজন ছিল, তার মধ্যে দুজনই পালায় গেছে। হ্যাঁ, দুইজন মোটরসাইকেলে করে উসমান হাদিকে গুলি করেছে। এই নিয়ে ইতিমধ্যে দেশ তুলপার এবং উসমান হাদির যারা সমর্থক রয়েছে তারা রাজপথে নেমেছে। দর্শক শ্রোতা, আজকে দেখেছেন উসমান হাদি তার উপর কীভাবে আক্রমণ করা হয়েছে এবং তাকে হসপিটালে তিনি মুমূর্ষু অবস্থায় আছেন এবং তার কিন্তু ইতিমধ্যে কঠিন একটি ঘটনা হয়ে যায়। এইটা দেখে সারা দেশই উত্তাল হয়ে যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কে ছিল এই দুইজন এবং অনেকের কিন্তু নাম উন্মোচন হচ্ছে বা অনেক ভিডিও উন্মোচন হচ্ছে। সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। উসমান হাদির সর্বশেষ অবস্থা, অন্যদিকে দেশের অবস্থা। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা ছোটাছুটি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে। তবে তার অবস্থার বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। বিকেলে রাজধানী পুরানা পল্টন এলাকায় অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই এলাকায় জুমার নামাজ পড়ে ফিরছিলেন তিনি। এই ঘটনার পর তার অনুসারী সহ অনেকে ঢাকা মেডিকেলে ছুটে গেছেন। দর্শক, আমরা তার অবস্থা জানবো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমার সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। হাদির উপর হামলার ঘটনার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? কোনো কিছু জানতে পারলেন কিনা? তার এখন কি অবস্থা? চিকিৎসকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা একটু জানাবেন আমাদের, সার্বিক খবরাখবর। চিকিৎসকদের সাথে এখনো কথা হয়নি, কারণ আসলে এই ঢাকা মেডিকেল হাসপাতালের যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগের বাইরেই আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে কি পরিমাণ জনসমাগম এবং কি পরিমাণ আসলে মানুষের জটলা তৈরি হয়েছে। আমি একটু দেখাতে চাই যে এখানকার অবস্থা, যে এখানে আসলে কি পরিমাণে একটি বিশৃঙ্খল একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এবং অনেকেই আসলে এই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবরটি শুনেই কিন্তু তারা এখানে ছুটে এসেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঠিক কোন ধরনের একটি হই হট্টগোল যে তৈরি হয়েছে এবং সেখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে আসলে এই যে একজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, আসলে তিনি গুলিবিদ্ধ হওয়ার পর মানুষের মধ্যকার যে সেন্টিমেন্ট, সেটিতে কিন্তু আসলে আঘাত আনা হয়েছে। এবং আমরা বেশ কয়েকজন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকেও দেখতে পেয়েছি এখানে যারা এসেছেন এবং তারাও আসলে কথা বলছিলেন এবং অবশ্যই তারা এই যে এই হামলার ব্যাপারটিকে আসলে খুবই ন্যাক্কারজনক বলছিলেন এবং এই হামলাকে তারা কাপুরুষোচিত হামলা বলেও গণ্য করছিলেন। সেটি আমরা দেখতে পেয়েছি মানুষজনের মধ্যকার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার মধ্যে। এবং এই যে এই প্রতিক্রিয়াটি কিন্তু এখান থেকেই কিন্তু আসলে যে ওসমান হাদি আমরা দেখেছি যে আসলে জুলাই গণ অভ্যুত্থানের পর তার যে ভূমিকা এবং তার যে জনপ্রিয়তা, সেটির আসলে ঠিক কী ধরনের প্রভাব ফেলেছে সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আমরা এখন একজনের বক্তব্য নিতে চাচ্ছি। আমরা একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করব, একজনের দেখার চেষ্টা করব যে আসলে ঠিক কি হচ্ছে না হচ্ছে। কারণ এখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে বেশ উত্তেজিত ভাবে কথা বলছেন অনেকেই, যে আসলে এরা আসলে কারা, সেটি আসলে আমরা একটু দেখতে চাই যে কারা কথা। আমার আমি যে জায়গায় যাবো 50 জন আমার লোক আইবো, তোর কেউ লাগবো না। আমার ভাই এত সাহসী, আমার ভাই জানের মায়া নাই। উনি তো বলে গেছে যে এক দেশে এক ওসমান হাদি আছে আর আইবো, আমাকে মারলে কিছু হইব না, কিন্তু আমাকে মারবো কি লেগা? সত্য কথা বলা কি দোষ? সত্য কথা বলা কি দোষ? তোরা বল, সত্য কথা কি দোষ? তাহলে ভাইরে মারে কেমনে? ভাইরে মারে কেমনে? এক আওয়ামী লীগ পিরাইছি, এক হাসিনারে দেশ থেকে তাড়াই দিছি, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি না খানকির পোলারা, আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি, মাদার চত্বর সত্তরে ধয়রা একেবারে রাজপথে ফাঁসি দিব শুয়োরের বাচ্চারা।
হাতে কি অবস্থা ভাই একটু চুপ করেন, চুপ করেন, বলতে দেন। আমার ভাইরে এখানে গুলি করছে, ভাইরে মাথায় গুলি করার কথা, আল্লাহর রহমত যে ভাইরে গালের নিচে গুলি করছে, কিন্তু গুলিটা তার কান দিয়ে ভিতরে ঢুকছে। ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্ত লাগলো। তারপরে বন্দুকটা আমার দিকে তাকলো যে আমি একজন কেন দৌড়ে গেলাম, এবং আমার ফোনটাও একজনে পালিয়ে দিয়েছে যেন আমি ভিডিও না করতে পারি। তাৎক্ষণিক আমি ভিডিও না করে আমি প্রেস ক্লাব পাওয়ার হওয়ার পরে আমি ফেসবুকে ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখতে পেরেছেন। এবং আমি হাদি ভাইকে অতি দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে এসেছি, তার অবস্থা খুবই গুরুতর। এবং আমরা বলবো, দেশবাসীর কাছে আহ্বান করব, যারা এই রাজনীতির প্রেমটাকে নষ্ট করতে চায় কিংবা জনগণের এই আধিপত্যটাকে আবারও কেড়ে নিতে চায়, আপনারা তাদেরকে শক্ত হাতে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। নয়তোবা তরুণ সমাজ যদি জেগে উঠে তাহলে এই রাজনীতি সমাজ কিন্তু আর টিকবে না। ওই যে মুরব্বি খেলা, ওইটা কিন্তু ভেঙে যাবে। সুতরাং এখনো ভালোভাবে বলতেছে আপনাদের সবাই শোনেন, এই যে আমরা যারা দেখতেছেন না আমার সাথে আশেপাশে, আমরা সবাই ওসমান হাদি, আমার কোনো নাম নেই। আমার কোনো নাম লাগবে না, সামনে আসো, তুমি একটু বলো। আমি বলছি বলা হয়েছে যে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আমাদের বিভিন্ন মসজিদে আমরা ক্যাম্পেইন করেছি, হাদি ভাইয়ের পক্ষে দোয়া চেয়েছি মানুষের কাছে। গতকাল তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু এই বালের ইন্টারিম সরকার যারা মানুষের নিরাপত্তা দিতে পারে না, এই সরকার ক্ষমতায় থাকে কিভাবে? ঠিক। তো এই বালের ইন্টারিম সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা যখন ক্যাম্পেইন শেষ করে সবাই শহরে আসবো, আমরা একসাথে কথা বলবো, খাওয়া দাওয়া করবো। ভাইয়ের সাথে আমাদের কিছুক্ষণ পরে কথা হচ্ছিল, এমন সময় দুইজন বাইক থেকে ভাইয়ের মাথায় গুলি করেছে। ঘটনাক্রমে গুলিটা মাথায় না লেগে কানের নিচে লেগেছে। এখন অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে। যে ভাইয়ের সাথে ছিল তার পুরো পাঞ্জাবি গাটা রক্ত দিয়ে মেখে গেছে। আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন ভাইয়ের জন্য বি নেগেটিভ রক্তের প্রয়োজন। আপনারা সবাই ব্লাডটা ম্যানেজ করেন আর দোয়া করেন যেন ভাই বেঁচে থাকে। তফসিল ঘোষণার পর থেকে আসলে এরকম ঘটনাটা, এটা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। অবশ্যই রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। উনি রিক্সার উপরে ছিলেন তখন। ক্যাম্পেইন আমরা জুমার নামাজের পরে আমরা ক্যাম্পেইন করেছি। ক্যাম্পেইন করে আমরা চলে আসার পথে উনি গুলিবিদ্ধ হন। সর্বশেষ বলতে চাই, যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন, কাউকে ছাড়া হবে না। কাউকে ছাড়া হবে। ২৪ ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলির ঘটনা ঘটে। দর্শক, ইতিহাসের স্মরণকালের প্রশ্নহীনতা, বেহাল আইন শৃঙ্খলা এবং সংঘাতপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যে এসেছে ভোটের ঘোষণা। সেই ভোটে আবার নিষিদ্ধ থাকছে দেশের প্রাচীনতম এবং অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ। এর মধ্যে একতরফা নির্বাচনের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। প্রশ্ন হলো, নির্বাচন ঠেকাতে দলটি আসলে কি করবে? তবে এরই মধ্যে বিদেশি সংবাদ মাধ্যমে নতুন করে সরব হয়েছেন দলটির সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে ভারতের প্রকাশ্য অবস্থানের পাশাপাশি বাড়ছে আন্তর্জাতিক চাপ। আবার দেশে সরকার অনুমোদিত দলগুলোর মধ্যে বাড়ছে সংঘাত। প্রতিপক্ষের হামলায় শুরু হয়ে গেছে প্রাণহানি। তফসিল ঘোষণার পর নানামুখী সহিংসতার ঘটনা কতটা বাড়তে পারে, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে তা দমন করবে, সেটাই বড় উদ্বেগ হয়ে উঠেছে। আবার এমন এক সময় ভোটের ঘোষণা দেওয়া হয়েছে যা পেছানোর সুযোগ খুব একটা নেই। ভোটের তারিখের এক সপ্তাহ পরেই শুরু হবে রমজান মাস। কোনো কারণে তফসিল প্রলম্বিত করতে হলে অন্তত 3 মাস পেছাতে হবে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা এর আগে ঘোষিত জুনের মধ্যে নির্বাচনের ঘোষণাই হয়ে উঠতে পারে প্রকৃত বাস্তবতা। বহু সমীকরণের চাদরে মোড়ানো এই তফসিল শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় সেটি এখন বড় প্রশ্ন। হিরণ খান তিনি আছেন ঘটনাস্থলে, আমরা তার কাছে জানতে চাইবো আসলে কিভাবে হয়েছে, প্রত্যক্ষদর্শী কারোর সাথে কথা হয়েছে কিনা, অথবা প্রশাসন আসলে আইন শৃঙ্খলা বাহিনী কি বলেছেন এই ঘটনার ব্যাপারে। দেখুন, এখন পর্যন্ত আমাদের অসমর্থিত সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ঢাকা ৮ আসনের ওসমান হাদি তিনি মনোনয়ন পেয়েছেন এবং তিনি আসলে এই জায়গাটিতে
জুম্মার নামাজ পড়ে তারপরে কিন্তু তিনি বের হন এবং এই যে জুম্মার নামাজের পরে যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করছিলেন তাদের সাথে তিনি কথা বলছিলেন এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ঠিক এই জায়গাটিতে আসার পরে তার উপরে অতর্কিত হামলা করা হয় এবং এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এসেছি এবং এই জায়গা থেকে তাকে রিকশায় করে তুলে নিয়ে তারপরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একদম বলা যেতে পারে কালভার্ট রোডে আমাদের তথ্য ছিল যে কালভার্ট রোডে এমন একটি ঘটনা ঘটেছে, সেই জায়গাটিতে তথ্য দিতে এই পর্যন্ত এখন মাত্র এসে পৌঁছালাম এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে মাত্র 2 জন পুলিশ এবং পুলিশের 2-3টি গাড়ি কিন্তু আসলে এখানে অবস্থান করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ধীরে ধীরে আসা শুরু করেছেন। অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি যে সিভিলে যেই পুলিশের সদস্যরা তারা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছে এবং আমরা রক্তের ছাপ দেখতে পাচ্ছি এবং যে জায়গাটিতে আসলে এই ঘটনাটি সেই জায়গাটি মূলত ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এখানে যারা স্থানীয় লোকজন রয়েছেন তাদের সাথে আমরা যেহেতু জুম্মা নামাজের পরের ঘটনা, আশপাশে যে দোকান কিংবা এই পাশে যে মার্কেট ছিল সেই মার্কেটটি আসলে বন্ধ, যার কারণে এখানে প্রত্যক্ষদর্শীর সংখ্যা আমরা পাচ্ছি না। অর্থাৎ আশপাশে যারা ছিলেন যখন ওই সময়টিতে এখানে যারা ছিলেন তারা হয়তো বা ওসমান হাদির সাথে ঢাকা মেডিকেলের দিকে গেছেন। আপনারা কি ছিলেন ওই সময়? আপনারা কি জানতে পেরেছেন? আপনারা তো এখানে ছিলেন, একটু যদি আমাদেরকে বলেন। আপনারা কি জানতে পেরেছেন এখানে এসে? আমরা ফেস আসতে চাচ্ছি না এখানে। আপনাদের সাথে অন ক্যামেরায় আসলে আমরা তথ্য দিতে চাচ্ছেন না যেহেতু, আমি একটু যদি বলেন আমাদের। এখানে হয়েছিল যে আমরা এখানে ছবি তুলছি তারপরে দেখি কি একটা মানে কি টায়ার যেভাবে ফুটে মানে কি রিক্সার টায়ার সেরকম একটা আওয়াজ আসলো, আমরা ফার্স্টে পাত্তা দিইনি। পরে যখন দেখলাম এখানে রিক্সা থামাইছে, পরে বললো যে সবাইকে ডাকতেছে যে বাঁচান। পরে আমরা সামনে গেছি, পরে দেখি মাথা দিয়ে ব্লাড বের হচ্ছে। পরে দেখলাম যে মাথা ঢালা করলো, হালকা একটু মানে কি নোয়ালো, পরে দেখি ব্লাড বের হইতেছে। পরে ওনাকে সাথে চলে নিয়ে গেছে। কাউকে দূরে দৌড়ে চলে যেতে দেখেছেন কিংবা এমন কোনো দৃশ্য কি আপনারা দেখেছেন? না, বাইকে ছিল যত সম্ভব। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা বাইকে ছিল। আচ্ছা, তারপর আপনারা তো কাছেই ছিলেন, উনি আসলে কি ওসমান হাদি উনি কি করছিলেন? উনি রিক্সা দিয়ে যাচ্ছিলেন, মানে কি যত সম্ভব ওনার সাথে আবার আরেকজন ছিল, ওনাকে মানে কি শুট করার পরেই ওনাকে আবার চিলাচিলি করে ডাকতেছিল আমাদের। পরে হ্যাঁ আপনাদের যেমনটি শুনছিলেন যে উনি বলছিলেন যে রিকশায় ছিলেন ওসমান হাদি এবং উনি প্রত্যক্ষদর্শী, উনি এখানে দাঁড়িয়েছিলেন এবং উনি তার চেহারা দেখাতে চাচ্ছিলেন না, যার কারণে আমরা তার চেহারা না দেখিয়ে আসলে যেহেতু একটি সন্ত্রাসী ঘটনা সেহেতু এই ধরনের সিকিউরিটি আসলে থাকেই, যার কারণে সে চেহারা না দেখিয়ে আমাদেরকে বিস্তারিত তথ্য আমাদেরকে জানালেন এবং তিনি বললেন যে রিকশায় ছিলেন ওসমান হাদি এবং তার সাথে একজন ছিলেন এবং যারা এই ঘটনাটি ঘটেছে তারা মোটরসাইকেলে ছিলেন, তেমনটি কিন্তু আসলে বলছেন তিনি। এবং আমরা দেখতে পাচ্ছি আশপাশে বাইতুল সালাম জামে মসজিদ এবং এখানে সিসি ক্যামেরাও দেখতে পাচ্ছি এবং আশপাশে একটি মার্কেট রয়েছে, যে মার্কেটটি আসলে এই এলাকার যে ভবনটি সেটি হচ্ছে আবেদ ভবন, এই আবেদ হোল্ডিং, সেই আবেদ হোল্ডিংয়ের সামনেই আসলে এই ঘটনাটি ঘটেছে এবং আমরা যতটুকু এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের বয়ানে আমরা যতটুকু জানতে পেরেছি, এইমাত্র জানতে পারলাম যে তিনি রিকশায় ছিলেন এবং তার সাথে একজন সহযোগী ছিলেন এবং মোটরসাইকেলে করে এসে তাকে গুলি করে দুর্বৃত্তরা আসলে চলে যায়। হাদি ভাইয়ের গুলিটা লাগছে কানের এই বরাবরে। তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়, এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা তাকে দেখতেছেন এবং খুব সুন্দরভাবে ওখানে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের অনেকের ঢুকতে দেয় না, আবার অনেকে আমরা যা পারছি আবার অনেকে ঢুকতে দেয় নাই। তা আমরা আপনাদের কাছে দোয়াই চাই, খুব ক্রিটিক্যাল অবস্থা, যেহেতু এটা একেবারে মাথার কাছে সেন্সিটিভ জায়গা, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডেড পিসিসি সিমেন্ট। আমরা এখান থেকে আপনাদের মিডিয়া থেকে বেরো যাবো, আমাদের সাথে তো আর গার্ড থাকে না, আমাদের সাথে কোনো গার্ড থাকে না। আপনি জানেন কালকে 2 জন উপদেষ্টা পদত্যাগ করেছে, তাদের সাথেও গার্ড থাকবে না। এবং আমরা যারা জুলাই বিপ্লবী আছি, হাসনাত আছে, সাজিদ আছে, আমরা যারা আন্দোলন করেছিলাম, এই ইস্তাহারের সাথে আওয়ামী লীগরা ইতিপূর্বে যে বারবার বলতেছে যে সরকার আওয়ামী লীগ দিতে পারবে না, তারই একটা পরিকল্পিত এই হত্যা করার উদ্দেশ্যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং ইন্ডিয়ান সরকার এদেরকে দ্রুত আইনের আওতায় আনবে এবং এদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করবে। এবং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষের কাছে হাদি ভাইয়ের জন্য দোয়া কামনা করতেছি, যেন তারা সবাই দোয়া করে হাদি ভাই যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারে। আরেকটা আপনাদের মাধ্যমে জানতে পারি, একটু আগে আমাকে জানানো হচ্ছে হাদি ভাইকে বিনিয়োগী রক্ত লাগবে। আপনারা যদি কোনো হৃদয়বান লোক ঢাকার আশেপাশে থেকে থাকেন, অতি দ্রুত আসবেন যাতে রক্তটা দেওয়া যায়। তার শারীরিক অবস্থা সর্বশেষ এখন কি? আমি একটু আগে ঢুকছিলাম, ঢুকে দেখে আসলাম যে হাদি ভাইয়ের গুলিটা লাগছে কানের এই বরাবরে।
তা এই গুলিটা লাগছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায়। এবং মেডিকেলের বিচক্ষণ যে ডাক্তাররা আছেন তারা তাকে দেখতেছেন এবং খুব সুন্দরভাবে ওখানে ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের অনেকের ঢুকতে দেয় না, আবার অনেকে আমরা যারা পারছি আবার অনেকে ঢুকতে দেয় নাই। তা আমরা আপনাদের কাছে দোয়াই চাই, খুব ক্রিটিক্যাল অবস্থায়। যেহেতু দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি, এই বক্তব্যগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এই উসমান হাদির বিষয়ে? উসমান হাদির সাথে কিন্তু নির্মম একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।